আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা শুক্রবার সেটটির সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে স্বাগত জানাচ্ছি আমি নোমান নাসুম। আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। ঠিক এবারও তার ব্যতিক্রমে না গিয়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের একেবারে সমসাময়িক যে গতকাল বা যে রাজনৈতিক পট পরিক্রমায় বা আমাদের রাষ্ট্র যেভাবে যাচ্ছে, আপনারা সবাই জানেন জুলাই আগস্ট সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট বিরোধী যেই আন্দোলন, যে মুভমেন্ট এবং ফ্যাসিস্টদেরকে যে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর পরে দেশ গঠনে যে সবার যে ভূমিকা বা ভূমিকা রাখার কথা ছিল, যে ঐক্যের কথা এসেছে, আওয়ামী লীগের অপশাসন, রাজনীতি, দুর্নীতি এবং মানুষের প্রতি যে নিষ্পেষিত অবস্থা। আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টা সেই আমাদের যে কলঙ্কজনক আয়নাঘর পরিদর্শন করে আসলো এবং আয়নাঘর পরিদর্শন করে আসলে এসে আমাদের প্রধান উপদেষ্টা বলল যে না, আওয়ামী লীগের ফ্যাসিস্টের রাজনীতি বা যে শাসন সেটা আইএমএ জাহেলিয়া যুগকে মনে করিয়ে দেয়। এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে এটার ট্রাইব্যুনালে এটার জন্য বিচার চেয়েছে আওয়ামী লীগের অপশাসনের জন্য। এই সব বিষয়ে আমরা আসলে দেশে একটি টক অফ দ্য টাউনে বা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য রাজনীতি, মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের খুব শ্রদ্ধাভাজন শেখ মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? দর্শকরা আশা করি ভালোই আছে সবাই। জি, আপনি একাধারে শুধু রাজনীতি নিয়েই আপনি ব্যস্ত সময় পার করেন। আপনি একজন ভালো আইনজ্ঞ এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব। আপনার যথেষ্ট জুড়ি রয়েছে এবং আপনি বাংলাদেশের রাজনীতি এবং আইন নিয়ে যথেষ্ট অনেক টকশোতে আপনার দর্শকরা দেখেছে, আমি নিজেও দেখেছি। খুব সুচারুভাবে আপনি জিনিসগুলো বর্ণনা করেন। তো আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই শেখ মহিউদ্দিন আহমেদ, সেটি হলো যে আপনি জানেন যে জুলাই আগস্টের সেই শেখ হাসিনার 15-16 বছরের যে অপশাসন, ফ্যাসিস্ট শাসনকে দুমড়িয়ে মুচড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ফাইনাল রূপরেখায় এসে হাসিনাকে ধাক্কাটা দিল বা হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হলো, তো আমরা সবাই দেখলাম যে না, আমরা একটা জায়গায় খুব স্থির যে ফ্যাসিস্টের অবসান হোক। আমি একটু জানতে চাই যে সেই জুলাই থেকে এখন পর্যন্ত বা আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের কাঠামোগত বা বর্তমান যেই অন্তর্বর্তী সরকার রয়েছে, পুরো রাষ্ট্রটা কিভাবে আপনি দেখছেন? বর্তমান রূপরেখাটা আমাদের একটু বলবেন মিস্টার মহিউদ্দিন আহমেদ। ধন্যবাদ নোমান। আপনি যদি প্রথম থেকেই আমরা দেখি, একটি বিপ্লব পরবর্তী অবস্থায় একটি যে কোনো রাষ্ট্রেই হোক, বিপ্লবীদের পদচারণা যেভাবে হওয়া উচিত, বিপ্লব হয় এ পরিবর্তনের জন্য। বিপ্লব কোনো ধারাবাহিকতার জন্য বিপ্লব হয় না। আর বিপ্লব আমাদের মতো বুড়ো মানুষরা কখনোই করতে পারে না। বিপ্লবে সবসময় তেজস্বী নতুন রক্তের প্রয়োজন। আমাদের সন্তানেরা সেটি দেখিয়েছে। কিন্তু বিপ্লবটা যে পর্যায়ে গিয়ে বিপ্লবে রূপ লাভ করবে, সেই জায়গাটা কিন্তু থমকে গেছে। বিপ্লবের প্রথম পার্ট কিন্তু সম্পন্ন হয়েছে। সেই পার্টটাতে উন্মাদ, রক্ত পিপাসু একটি সরকারের পতন ঘটেছে। এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপর যদি আমরা কাঠামোগত পরিবর্তনের আমরা কোনো কিছুই আভাস পাচ্ছি না। যে জিনিসটা পাচ্ছি, সংবিধানের বিপরীত অবস্থানে আমরা অনেক কিছুই পাচ্ছি, কিন্তু সেই সংবিধানটাকে রেখে সেই বিপরীত অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যেমন আপনি নিজেই কিন্তু এখন একটা ট্রাপের মধ্যে আছেন। এই সরকার নিজেই একটা ট্রাপের মধ্যে আছে। সে সংবিধানকে বহাল রাখছে। ওকে। সংবিধানে এই সরকারের কাঠামোর কোনো বর্ণনা নাই। তো সেই ক্ষেত্রে আপনি শপথ নিলেন সংবিধানের উপরে ভিত্তি করে, কিন্তু সংবিধানের বাইরের একটি সরকার দিয়ে সেখানে সেই রক্তপিপাসু উন্মাদ সরকারের প্রতিনিধির কাছ থেকে আপনি শপথ নিলেন, যেটা বিপ্লবের চেতনার পুরোপুরি উল্টো, এবং এটা একটা ভয়ানক অবস্থা। সেই ক্ষেত্রে বিপ্লবের প্রথম ধাপটাই হওয়া ছিল যে পরিবর্তনের পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে নিয়ে আসা। যে কারণে এখন জনগণের মধ্যে, পুরো জাতির মধ্যে একটা অস্থির অবস্থা যে আসলে আমরা সাস্টেইন করব কিনা। এই আমরা এখন মাঝে মধ্যে আপনি দেখবেন, আমি তিনি আসছেন, তারা আসতেছে, তারা মাঝে মধ্যে যে আবার গাজীপুরে দেখেন আপনারা, তারা কিন্তু অলরেডি গোলাগুলিও করেছে। এবং পাশাপাশি একটি বড় দল বিএনপি,
তারা কিন্তু সংবিধানের জন্য মায়াকান্না শুরু করছে। ইদানিং দেখলাম, আজকে দেখলাম তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করছে। এটা একটা পজিটিভ সাইড এবং এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে বিএনপি একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি বহাল এবং এই বস্তাপচা সংবিধানকে বহাল রেখে যদি কেউ মনে করে যে বিপ্লব সম্পন্ন হয়েছে, এটা একটি দ্বিচারিতা এবং আমি যদি সোজা বাংলায় বলি এটা একটা ভণ্ডামি। এই ভণ্ডামির থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ভণ্ডামির থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত জাতি বিভ্রান্ত থাকবে। এখন ভণ্ডামি যদি আপনি না বলেন, যদি বলে সেটা সরকারকে ব্যাখ্যা করতে হবে। কারণ এখন আমরা সরকার হিসেবে সংবিধানকে বহাল রেখে সংবিধান বহির্ভূত একটি সরকারকে জনগণ কিন্তু মেনে নিয়েছে। মেনে নিলেও সেটাকে দৃশ্যমান করতে হবে সরকারকে নিজেই। যেমন আজকে আমরা দেখলাম একটি জাতীয় ঐকমত্যের কমিশন তৈরি হচ্ছে, তাই না? এখন ঐকমত্যটা কার সাথে কার, এই জিনিসটা কিন্তু বিস্তারিত ওখানে আসে নাই। এই ঐকমত্য কার সাথে কার, এটা কি রাজনৈতিক, না এটা কি সামাজিক, না এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগত ঐকমত্য? যে বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন সংস্থার দ্বন্দ্ব তো আছেই, আমরা দেখতেই পাচ্ছি পুলিশ নাই হয়ে গেছে। তারপর অনেক সরকারি নিরাপত্তাগত সংস্থার উপরে বিরূপ মনোভাব অনেকেরই আছে, অনেকের ক্যারেক্টার পরিষ্কার না, তো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। এখন ঐকমত্যটা কার সাথে কার? সরকার কি তার নিজের অবস্থান রাষ্ট্রে কি ও পাকাপোক্ত করতে পেরেছে? সরকার কি সঠিকভাবে কি তার কার্যক্রম পরিচালনা করতে পারছে? পারছে না। এটা যদি আপনি ঢাকা শহরের রাস্তায় নামেন, তো সেখানেই বুঝবেন দিস ইজ দ্য বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, প্রত্যেকটার, আমার মধ্যেও প্রশ্ন জেগেছে যে যদি ঢাকা শহরের সড়ক নিয়ন্ত্রণ করতে যদি না পারে, তাহলে সেখানে সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে? যেখানে স্বৈরাচারের প্রতিটি লোক সগৌরবে, সদল বলে রাষ্ট্রের প্রতিটা জায়গায় অবস্থান করতেছে। সেই স্বৈরাচারের লোকদেরকে দিয়ে আপনি কাঙ্ক্ষিত জনগণের এবং বিপ্লবের সফলতা নিয়ে আসবেন, এটা একটা ফাইজলামি কথা। এটা আমি বিশ্বাস করি। মিস্টার মহিউদ্দিন, আমি যদি একটু সম্পূরকভাবে আপনাকে যে বিনয়ের সহিত বলতে চাই, জি, সেটা হলো যে আমরা জানি বাংলাদেশের স্ব ক্ষেত্রে উজ্জ্বল যে ব্যক্তিত্বগুলো তাদেরকে আসলে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হলো এবং মোটামুটি দুই একজন ছাড়া হয়তো সবাই প্রত্যেকে না, না, স্বস্বক্ষেত্রে উজ্জ্বল, স্বস্বক্ষেত্র বলতে আমরা কি কি নির্ধারণ করতে পারি? আর না, যেমন উজ্জ্বল ব্যাখ্যাটা কি? এনজিওর কথা বলা চলে বা ডক্টর ইউনূসের কথা বলা চলে বা যারা সাবেক আমলা ছিলেন। আমি এখানে একটু যে কোশ্চেনটা রাখতে চাই আপনার কাছে, জি, তারা তো ভালো করে জানতো যে এই ফ্যাসিস্টকে অপসারণের পরে ফ্যাসিস্টের যে দোসররা রয়ে গেল, আমরা এখনো যারা দেখি যাদের বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগগুলো রয়েছে, গুম খুম এবং সেই ফ্যাসিস্টের 16 বছরে যে অত্যাচারগুলো করেছে, আমি একজনের নামটা ক্লিয়ার করে বলতে পারছি না, সে নাকি এখন পুলিশের একটা বিশেষ অংশের একজন ইনচার্জ আছে। তো আপনি যদি একজন মহা দুর্নীতিগ্রস্ত মহা একজন রাঘবকে এইভাবে রেখে আপনি কি আদৌ কোনো সংস্কার সম্ভব? এটা কিভাবে বা এটা রোধ করার উপায়টা কি? রোধ করার উপায় তো ছিল না। আপনি বিপ্লবের স্টেক হোল্ডার কারা? বিপ্লবের স্টেক হোল্ডার হলো প্রথমত আমাদের সন্তানেরা। দ্বিতীয়ত সন্তানদের রক্ত ঝরাতে যারা অস্বীকার করেছে সেই সশস্ত্র বাহিনী। এখানে পুরোপুরিভাবে পরিষ্কার এই ২ টা হলো স্টেক হোল্ডার। কিন্তু সরকার গঠনের বেলায় স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন সেখানে কতখানি? এই জিনিসটা কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। এখানে সশস্ত্র বাহিনীর পার্টিসিপেশন সঠিকভাবে না দেওয়ায় বা বিপ্লবীদের অবস্থান সঠিকভাবে না দেওয়ায় বিপ্লবীদের প্রতিনিধিদের দিতে হবে। আপনি যদি দেখেন এনজিওরা কি এই বিপ্লবের কোন স্টেক হোল্ডার? না, এনজিওরা তো বরাবরই হাসিনাকে অ্যাপ্রিশিয়েট করে গেছে, হাসিনাকে সবসময় তারা তারা তাদের কাজ করছে, কিন্তু এনজিও তো স্টেক হোল্ডার না। এরা তো এক কদমও তো ক্ষতিগ্রস্ত হয় নাই। তো যারা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদেরকে দিয়ে এবং যারা একটা সিপাইকে পর্যন্ত ধমক দেওয়ার ক্ষমতা রাখে না, সেই সমস্ত লোকদেরকে যদি আপনি সরকারে বসাই রাখেন, সেই সরকার পরিচালিত হবে কিভাবে? সেই সরকার কি কতদূর যাবে?
এখানে এই সরকারটা টিকে আছে শুধু একটা ব্যক্তির জন্য, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোতে এই সরকার টিকে আছে এবং এই সরকার টিকে আছে দেখে এখন পর্যন্ত রাষ্ট্রে এমন কোনো কিছু ঘটছে না যাতে মহা কোনো দুর্যোগ সৃষ্টি হতে পারে, কিন্তু আশঙ্কা রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে হলেও আমরা তো পত্রিকা, বিভিন্ন গোয়েন্দা তথ্য বা আমরা যেভাবে সংবাদ কালেক্ট করি, সংগ্রহ করি, আসলেই বিচার ব্যবস্থা বা টোটাল একটা মানে একটা স্থিতিশীলতা, আমরা জানি যে 16 বছরের সে ফ্যাসিস্ট আচরণের পরে এখন এটা জনগণের একটা মানে ম্যান্ডেট নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন হোক, যেভাবেই বলা হোক, কিন্তু এখনো এটার মধ্যে অস্থিরতা। তো এই অস্থিরতা রেখে আমরা কতটুকু যেতে পারবে? অস্থিরতা নিরসনে কি উদ্যোগ নেওয়া যেতে পারে ইলেকশন পর্যন্ত, মিস্টার মহিউদ্দিন? প্রথমত আমাদেরকে বুঝতে হবে রাষ্ট্র কি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। দিস ইজ নট এনজিও। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলো সরকার, প্রথম প্রতিষ্ঠান যে পুরো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। এটা প্রতিনিধিত্বের বিভিন্ন সংজ্ঞা আছে। আপনি এই দুর্যোগকালীন সময়ে, বিভিন্ন সময়ে এখানে প্রতিনিধিত্বের সংজ্ঞা পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে এই রাজনৈতিক প্রতিষ্ঠানকে রাজনীতির সাথে রাজনীতিকে প্রতিপক্ষ রাজনীতিকে মোকাবেলার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব যারা, তাদেরকে যদি আপনি সরকারে না রাখেন, সরকারের অঙ্গ না করেন, তাহলে সমস্যার সমাধান হবেই। কারণ একটি বিপ্লবের প্রতিপক্ষ হলো প্রতিবিপ্লবীরা, যাদের বিরুদ্ধে আপনি লড়াই করে বিপ্লবের প্রথম পার্টটি সম্পন্ন করলেন। তাদের কাছে কি রয়েছে? তাদের কাছে লুট করা অস্ত্র রয়েছে, তাদের কাছে ট্রেনিং প্রাপ্ত লোক রয়েছে, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে এবং পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাদের কমপক্ষে 80% লোক রয়েছে। জি, তাদের 16 বছরের সেই সাজানো তো এখন বাগান রয়েই গেছে, আমরা সেটা জানি। আপনি দেখেন এই পুরো ব্যবস্থার মধ্যে আপনি কাকে দিয়ে এদেরকে মোকাবেলা করতে যাচ্ছেন? আমি এমন উপদেষ্টাও দেখেছি হসপিটালে ছাত্রদের ধমক খেয়ে সে ছাত্রদের সাথে কথা বলতে না চেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তো এগুলো তো সমস্যা। আপনি সরকার গঠন করার পরে আপনাকে প্রথম নজর দিতে হবে যারা বিপ্লবে আহত হলো, নিহত হলো এবং পঙ্গু হলো, বিকলাঙ্গ হয়ে গেল, অন্ধত্ব বরণ করলো, এখনো তারা কেন অনশন করবে? তারা রাস্তায় কেন নামবে? তালিকাটা পর্যন্ত সুষ্ঠুভাবে হবে না। জি, আমি সেই অংশে আসছিলাম মিস্টার মহিউদ্দিন। তালিকা এবং সুষ্ঠু, অনেক অভিযোগ করছেন অনেক ফ্যামিলি যে সঠিক পরিচর্যা বা চিকিৎসা পাচ্ছে না। সেটাই তো বললাম, টাকার দায়ভার রাষ্ট্র নিবে কিভাবে? জি, টাকার অভাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বের জন্য টাকার অভাব। হাতটা বাড়ালেই পৃথিবী থেকে কয়েক হাজার কোটি টাকা এনে দেয়া যায়। ওনারা যদি না পারে আমাকে বলুক, আমি জোগাড় করে দেব, কিন্তু সরকারকে বলতে হবে আমাকে। আমাদের শূন্যতাটা কোথায়? হচ্ছে না কেন? ডক্টর ইউনূস তো স্ব ক্ষেত্রে এবং একজন বিশ্বব্যাপী একজন সমর্থিত একজন ব্যক্তিত্ব। ওনাকে নিয়ে আমার কোনো বিতর্ক নাই। সেটাই, ওনার তো সরকার, উনি তো প্রধান উপদেষ্টা। আমার প্রশ্নটা হলো, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর জন্য তার সহযোগীদের কার্যক্রমটা হলো এখন তাকে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সকল সমস্যার সমাধান করার জন্য যে সমস্ত এজেন্ডা নেওয়া উচিত সেগুলো তার সামনে প্রতিস্থাপন করা হচ্ছে কিনা আমি সন্দেহের মধ্যে আছি। এবং আমার মনে হয় আমার সাথে জাতীয় এই একই ভাবে সন্দিহান। যতক্ষণ পর্যন্ত আপনি যোগ্য লোকদের সঠিক জায়গায় না বসাবেন, ততক্ষণ পর্যন্ত এই সরকারের জন্য অশনি সংকেত রয়েছে। বিপ্লবের পরে যেটা হওয়া উচিত ছিল জাতীয় সরকার। যেমন বাংলাদেশের প্রবলেম শুরু হয়েছে কিন্তু ৭১ সালেই। ১৬ই ডিসেম্বরের পরেই কিন্তু প্রবলেম হয়েছে। কেন হয়েছে? মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে একটি জাতীয় সরকার হওয়া জরুরি ছিল। জাতীয় সরকার হয় নাই ওইখানে। এরপরেই কচুকাটা হয়েছে প্রায় ৫০ লক্ষ লোক, প্রায় ৫০,০০০ লোক। ৭২ থেকে ৭৫ এর মধ্যে ৫০,০০০ এর মতো প্লাস মাইনাস আপনার হত্যা করা হয়েছে সেই আওয়ামী সরকারের হাতে। এরপরে
75-এর পরে এইবারে আপনি ধরেন এরশাদ পরিবর্তনের সময় তখনও কিন্তু 75-এ কিন্তু জাতীয় সরকার হয় নাই। শেখ মুজিবকে উৎখাত করার পরে একটি জাতীয় সরকার করা দরকার ছিল। তখনও কিন্তু আওয়ামী লীগ সরকারকেই বিপ্লবীরা বসায় রাখছে। আওয়ামী লীগ পার্লামেন্ট ছিল। ওই মোশতাক আহমেদ, সেও তো আওয়ামী লীগ ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সেটা আমাদের ছিল। হ্যাঁ, সে তো আর সে বিপ্লবী তখন 75-এ যারা ছিল তাদের প্রতিনিধি, বাট আওয়ামী লীগই তো ছিল। আওয়ামী তখনও তো লীগের একটা বিশাল অংশ সেই ক্যাবিনেটে যোগ দিয়েছে, সেটা আমরা জানি। এবং আমি বিপ্লবীদেরকে বলেছি, তাদের সাথে তো আমি কথাবার্তা বলি যে তাদের ভুল ছিল, এটা তাদেরকে স্বীকার করতে হবে। সেটা এখন জীবিত আছে কর্নেল রশিদ বলেন, আপনি মেজর ডালিম মেজর বলেন, ডালিম, জি, সবাই তাদেরকে স্বীকার করতে হবে যে তারা একটি they জাতীয় have সরকার done the mistake. রাষ্ট্র এই পর্যায়ে আসতো না। এটা তাদের ভুল। একইভাবে এই 24-এর পরে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছাত্ররা রয়েছে, তাদেরকে না ডেকে এনে যারাই একটি সরকার, এই বিকলাঙ্গ সরকার তৈরি করেছে, ছাত্ররা তো পরে ডক্টর ইউনূসকে ঢুকাইছে। ডক্টর ইউনূসকে তো নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। হাসিনার লোকজন এইটা তাৎক্ষণিকভাবে নিজেদেরকে আরো একটু লম্বা সময় সেফটি রাখার জন্য তারা এই সরকারটাকে তৈরি করেছে। এখানে তো ছাত্র প্রতিনিধি এবং ডক্টর ইউনূসকে ঢুকেছে ছাত্ররা। তো যে কারণে এই নন কোঅপারেশনটা কিন্তু চলতেছে পুরো জায়গায়। তো এখানে জাতীয় সরকারটা হলে তখন কিন্তু নন কোঅপারেশনের কোনো জায়গা থাকতো না। এখানেও কিন্তু বিপ্লব পরবর্তী সময় জাতির সাথে একটি ধোঁকাবাজি হয়েছে। জি, এবং আমরা একটু পরের বিষয়ে যদি একটু মুভ অন করতে চাই মিস্টার মহিউদ্দিন, যে 6 মাস পরে এসে আয়না ঘরের মতো সেই স্পর্শকাতর বিষয় যে আমরা শুনেই আসলাম, এবং সেখান থেকে গুম এবং খুন হওয়া, যা দীর্ঘদিন গুম হওয়া ব্যক্তিরা ফেরত আসার পরে বারংবার তারা বিভিন্ন ভাবে বলেছে, এই সরকারের আমলে এসে বলেছে, এবং সরকারের প্রথম দিকে আয়নাঘরে অভিযান চালিয়ে অনেক গুমকৃত লোকদের যারা বন্দি করে রাখা হয়েছে বন্দীদেরকে উদ্ধার করা হলো। কিন্তু 6 মাস পেরিয়ে গেল সেই আয়নাঘরে ভিজিট করা, এবং কার্যত যদি আমি সাথে আরেকটু সম্পূরক কোশ্চেন অ্যাড করে দিতে চাই, আয়নাঘরগুলো কিন্তু সেই স্পর্শকাতর এলাকাতে, কচুক্ষেত ক্যান্টনমেন্টের মতো জায়গায়, সেখানে সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেখানে আয়নাঘরের মতো এরকম বিভৎস কাজ হওয়া, এটা বিশ্বাস করবে না। এবং এই দায়ভার কি সেনাবাহিনী কোনোভাবে এড়াতে পারে? চোখ ফাঁকি দিয়ে হবে কেন? এই যে আপনি শব্দ চয়নটা করলেন, চোখ ফাঁকি দিয়ে, চোখ ফাঁকি দিয়ে তো কিছু হয় না। কে না জানতো? সবাই জানতো। যদি জানতোই তাহলে সেনাবাহিনীর সেই দায়ভারটা কিভাবে সেনাবাহিনী সেটার, আমরা যে খাঁটি বাংলা বলি কাফারা দেওয়া, এইটা তো আর সেনাবাহিনীগতভাবে আপনি যদি বলেন যে সেনাবাহিনী তো এই ঘটনার সাথে আপনি ওইভাবে তাকে দায়ী করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এটার জন্য দায়ী হলো হাসিনা সরকার। সে তার নিযুক্ত স্পেসিফিক কিছু অফিসার বা কিছু সদস্য, সেনা সদস্য, তাদের অবস্থান থেকে কাজটি করেছে, যেখানে রাষ্ট্রের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কোনো কাজ হলে সেটা সেনাবাহিনীর অন্য কারো বাপের শক্তি নেয় তার বিরুদ্ধে দাঁড়ায়, আনলেস আনটিল কোনো তারা যদি কোনো সামরিক কাউন্টার রেভলিউশনে না যায়। জি, রেভুলেশন না করে, জি, ওই অংশটাই। আর্মির মধ্যে সেই রেভলিউশনের কোনো কিছু ছিল না, যে কারণে তারা এটা দেখেও না দেখার ভান করেছে, কিছু করার নাই। কিন্তু ওইভাবে যে এটা মানে এমন ভাবে বলা উচিত না যে সেনাবাহিনী এটার জন্য দায়ী। না না, আমি সেটা বলছিলাম যে সেনানিবাসের তো একবারে বলা চলে যে ক্যান্টনমেন্টের মতো জায়গায়, কচুক্ষেতের মতো জায়গা, যেখানে জানতো। এখন হয়তো 6 মাস কেউ হয়তো এই 6 মাস সময়টা পর্যন্ত আয়নাঘরের অনেক কিছুই বিস্মৃত করার জন্য বা অনেক স্পষ্টত অনেক আলামত নষ্ট করা হয়েছে, এটা তো অস্বীকারের জন্য সময় নিয়েছে। এবং হয় কি, আমিও তো রাষ্ট্র কর্তৃক একসময় নির্যাতিত হয়েছি। ধরেন আমি 3 বছর সোজা হয়ে হাঁটতে পারি নাই, কিন্তু একটা পর্যায়ে আমি যখন সোজা হয়ে হাঁটা শুরু করছি, ধীরে ধীরে তো ওই যে যারা আমাকে নির্যাতন করেছিল তাদের প্রতি আমার ক্ষোভ কমে আসছে না? কমে আসছে তো। জি। তো এই বিষয়টা এরকম, আপনাকে সময়ে মানুষকে হিল করে। তো এই ওই 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 থিওরিটা প্রয়োগ করা হয়েছে এখানে। আমি যদি আরেকটু অংশ আপনার সাথে অ্যাড করতে চাই, আমাদের সেনাবাহিনীর যেই প্রধানের মুখ থেকে কিন্তু বলা হয়েছে মোর দেন 200 আওয়ামী লীগের উচ্চপদস্থর যারা নেতা, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, কিন্তু সেখান থেকে কয়জনকে সেনাবাহিনী আদালতে বা পুলিশের সোপর্দ করা বা লোকাল থানায় করা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া, এগুলো তো আমরা লক্ষ্য করলাম না। এইটার ব্যাখ্যা আপনার কাছে কি মনে হতে পারে মিস্টার মহিউদ্দিন? এটার ব্যাখ্যা হলো, নাম্বার ওয়ান হলো আহ, এই সরকারি তো তারা তাদের কলিগ ছিল, এক নম্বর। হয়তো তাদেরকে আহ, এখানে নানাবিধ ইকুয়েশন আছে। প্রথমত পুলিশ বাহিনী পুরোটা ভেঙে পড়েছে, আপনি কার কাছে দিবেন? পুলিশ তো নাই। বিচার ব্যবস্থায় হাসিনার লোকজন আছে, তারা তো আহ, আপনার এখানে বিচার বিভাগীয় কু করার চেষ্টা করছে। তো চেষ্টা হয়েছিল, জি। সেনাবাহিনী কার কাছে দিবে? ওখানে দিলে আপনি যার বিচার করবেন তার যদি আহ, হয়, জীবনহানি হয় পাবলিকের, মানে বিক্ষুব্ধ জনতার দ্বারা, সেটার একটা রিস্ক রয়েছে। তারপর সরকারের ভিতরে রয়েছে হাসিনার লোকজন, তারা নিজেদের লোকদেরকে মেরে যদি বিপ্লবীদের বিরুদ্ধে যদি কোনো দোষারোপ করতে চায়, সেক্ষেত্রে আরেকটা রিস্ক রয়েছে। তৃতীয়ত, এদেরকে আবার কারো কারো বিষয় আছে, ধরেন দীর্ঘদিন জেলখানায় রাখলে এমনিতেই তারা আপনার বের হয়ে আসতে পারবে, সেখানে তাদের জামিন হবে, কারণ আইনের বিভিন্ন ফাঁক ফোকর থাকে। ফাঁক ফোকর বের রয়ে হয়ে গেছে, জি। সেক্ষেত্রে তারা বের হয়ে আসলে তখন আবার রাষ্ট্রের মধ্যে তারা ঝঞ্ঝাল সৃষ্টি করতে পারে। তার থেকে বরং তাদেরকে এমনভাবে তারা সেফটি দিয়ে দিছে যে তারা পলায়ে চলে গেছে। এখন তবু অন্তপক্ষে রাষ্ট্রের থেকে দূরে আছে, জাতি নিরাপদে আছে। এরকম অনেক ইকুয়েশন থাকে। জি, জি, ব্যাপারটা খুব ক্লিয়ার মিস্টার মহিউদ্দিন। আমি আরেকটু বিষয় একটু জানতে চাই। আমরা অনুষ্ঠানটি হয়তো 4-5 মিনিটের মধ্যে শেষ করব। যে ইলেকশনের ব্যাপারে আগে যে প্রধান বিরোধী দল ছিল বর্তমানে খুবই জনপ্রিয়, আপনি জানেন যে হয়তো বিএনপির অবস্থায় বরাবরই ভালো, কারণ তাদের সংখ্যা বা তাদের যে জনসমর্থন আমরা জানি। আওয়ামী লীগ যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে আসছে 16 বছর, এবং আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত এবং তারা গুম খুমের অনেক শিকার। তো বলা চলে যে বর্তমানে খুবই জনপ্রিয় দল বিএনপি। ইলেকশনের ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন এবং পরবর্তীতে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা স্পেশাল ট্রাইব্যুনালে কথা বলেছেন। তো আসলে এই যে রাজনীতি, স্পেশাল ট্রাইব্যুনাল বা সময় চাওয়া, এই ব্যাপারটা আপনি কি ইয়ে করবেন যে আওয়ামী লীগ কি মানে আওয়ামী লীগের নিষিদ্ধ বিএনপি রাজনীতি ইলেকশনের দিকে যাওয়ার, হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে কতটা পাবলিকলি বা কতটা বাংলাদেশের জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততাকে এক সূত্রে গাঁথা থাকবে? যদি আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ট্রাইব্যুনালে বিচার দিয়ে পাবলিক সিম্পেথি বা তাদের জনপ্রিয়তাকে আরো বাড়ানোর কি কোনো সুযোগ রয়েছে, নাকি আপনি মনে করেন যে সঠিক গতানুগতিক ধারায় ইলেকশন হলে সেদিকে বিএনপি ফল পাবে? কি মনে করেন আপনি দুটো ব্যাপার? আমি যদি নির্মোহ বিশ্লেষণ করি, তাহলে আমি নির্মোহ বিশ্লেষণ করব, জিয়াউর রহমান বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে এবং আগে থেকেই। এবং জিয়া রহমানের প্রতি মানুষের এক ধরনের একটা ভালোবাসা পরিলক্ষিত হয় সব জায়গায়। কারণ এটা মূলত হলো তার ব্যক্তিগত এম, কি বলে ওইটাকে, নির্লোভ। অর্জন, হ্যাঁ, নির্লোভ নির্লোভ অর্জন, যেটা ওনার এই 3.5 বছরের শাসনামলে যেই হুম, অর্জনটা উনি করেছেন। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে আমেরিকার কিন্তু কোনো হিরো নাই, বাংলাদেশের কিন্তু হিরো আছে। এই হিরোদের মধ্যে আপনি প্রথম সারিতে আপনি জিয়া রহমানের নাম নিতে পারবেন, জাতীয় বীর, হিরো যেটা। তো সেক্ষেত্রে সেই কারণে এবং বাংলাদেশের একটি রাজনৈতিক আইডেন্টিটি তার নেতৃত্বে একটি দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে বেগম জিয়ার আপসহীন যে ভূমিকা, যেটাকে আমরা বিভিন্ন সময় এখন দেখি তার দলেরই লোকজন উল্টা কথাবার্তা বলে জিয়াউর রহমান এবং বেগম জিয়া দুজনকে হেয় করার বিভিন্ন প্রচেষ্টা হয়। এবং এটা বিএনপির মধ্যেও তারা যে কে কেন করে এটা আমি বুঝি না। যেমন এক ব্যক্তি একসময় দিল্লিতে গিয়ে বলেছিল জিয়া রহমান বেগম জিয়ার ফরেন পলিসি ভুল ছিল। তো কিন্তু তারপরে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। আমরা এর মধ্যে এ এ এই বেগম জিয়া, আমরা বিভিন্ন কাটিং মাঝে মধ্যে দেখি যে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন। তিনি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু কিছু লোককে, যারা বিভিন্ন অন্য আওয়ামী লীগে ছিল, অন্য জায়গায় ছিল, তারা যখন বিএনপিতে ঢুকে এখন এমনভাবে প্রেসক্রিপশন দেন, চুপ্পু সংক্রান্ত প্রেসক্রিপশন, সংবিধান সংক্রান্ত প্রেসক্রিপশন,
ভারত সংক্রান্ত প্রেসক্রিপশন, যেমন কিছুদিন আগে এক নেত্রী আদানির সাথে এখানে আহ, মানে ভালোবাসা বাংলাদেশের হওয়া উচিত এইরকম একটা কাহিনী করছে। কিসের বিনিময়ে কে কারা কোন জায়গায় করে, এই বিষয়গুলো কিন্তু এখন আর বাংলাদেশ কিন্তু ৭১ সালে বাংলাদেশ নাই। এখন কিন্তু বাংলাদেশ ৯০ দশকের বাংলাদেশ নাই। এখন 18 থেকে ৩৫ বছর বয়সের সন্তানদের, আমাদের এই যে সন্তানরা আছে 18 থেকে ৩৫ বছর বয়স, এদের সংখ্যা কিন্তু প্রায় ৬ কোটি এবং এদের অধিকাংশই কিন্তু লেখাপড়া জানে, ওটা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত। ১৬ থেকে ১৭ বছরের সংখ্যা কিন্তু প্রায় ১ কোটির কাছাকাছি। তো এই যে বিশাল জনগোষ্ঠী, এদেরকে কিন্তু বলদ ভাবা ঠিক না। এটা প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস ভেরি স্মার্ট, জি, সংযুক্ত খুবই। করে। তো এখন সংবিধানের এই প্রস্তাবসা সংবিধানকে ফেলে দেওয়ার পক্ষে যদি বিএনপি না আসে, চুপ্পুর পক্ষে যদি বিএনপি থাকে, এটা তাদের জন্য একটা ডিসক্রেডিট চলতেছে। বাট আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে পদক্ষেপ নিয়েছে এটা প্রশংসার যোগ্য। কিন্তু এই প্রশংসা কিন্তু ওই দুইটাকে কিন্তু মাইনাস করবে না। আরেকটা জিনিস, এই সরকারকে, চলমান সরকার, এবং আমি মনে করি এই সরকারের সংস্কার হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞা দিয়ে অথর্ব, অচল, এই যে যে সমস্ত উপদেষ্টা তার সরকারে রয়েছে এদেরকে পরিবর্তন করা উচিত এবং উপদেষ্টা পদটাকে ফেলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো উপদেষ্টা হয় না, ওটা হয় তত্ত্বাবধায়ক সরকারে। এখানে তার পদের নাম প্রধানমন্ত্রী এবং অন্যান্যদের নাম মন্ত্রী, এগুলো লিখে সরকারকে পুনর্গঠন করা উচিত অবিলম্বে। আর না হলে এটা কিন্তু একটা খুব খারাপ অবস্থা হবে এবং ঐতিহাসিকভাবে পরবর্তী সরকার যে তাদেরকে রেটিফাই করবে অথবা তারা গণভোট দিয়ে রেটিফাই করবে, এগুলো নিয়ে বহু ঝামেলা হবে। ওই ঝামেলার কিন্তু এখন পর্যন্ত শুরুই হয় নাই এবং জি, যদি কোনো রাজনৈতিক ঝামেলা হয় সেইটাকে মোকাবেলা করার মতো যোগ্যতা সম্পন্ন উপদেষ্টা আমি অল্প কয়েকজন ছাড়া আমি দেখি না। আচ্ছা, আমরা অনেকটা অনুষ্ঠানের শেষ দিকে মিস্টার মহিউদ্দিন, আমি শেষ প্রশ্নটুকু আপনার প্রতি রাখতে শেষ অভিনয়, সেটা হলো যে সরকার অলরেডি কিন্তু মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি বলে ফেলছে যে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন, সেটা বিএনপির আকারে এসেছে, বিএনপির মহাসচিব আকারে। করার চেষ্টা করবে। জি, চেষ্টা করবে। যদি সেই অর্থেই সেই দিকেই যায়, তাহলে এই যে কম সময়, এই সময়টুকু আপনি কিভাবে সরকারকে, মানে সরকারের কি করা উচিত একটি গ্রহণযোগ্য, সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষ ৩ থেকে ৪টি টার্ম ভোট দিতে পারে নাই, একটি ভোটের সংস্কৃতি বা একটা ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে যাকেই ভোট দেখ, একটা পরিবেশ সৃষ্টির জন্য একটা সঠিক যোগ, মানে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনার উপদেশগুলো একটু জানতে চাই। সরকারের কি করা উচিত এই স্বল্প সময়ের মধ্যে? মোহাম্মদ ইউনূস তো নির্বাচন করবে না, সে তো না। নিজে দাঁড়াবে না। তো এখান থেকে রাজনৈতিক দলগুলো নিশ্চিন্ত যে এখন যারা আছে কেউই ইলেকশনে দাঁড়াবে না এবং এদের দ্বারা এরা অনেকেই আছে দাঁড়াইলে ইউনিয়ন পরিষদে জিততে পারবে না, বুঝছেন ব্যাপারটা? জি। তো এদেরকে নিয়ে কোনো সন্দেহ নাই যে এরা সঠিক সুষ্ঠু নির্বাচনই করবে। আর নির্বাচন হইলে এখন যে ট্রেন্ড চলতেছে তো বিএনপি পাস করবে, বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিয়েও আর কারো কোনো মাথা ব্যথা নাই। এখন ছাত্ররা যদি রাজনৈতিক দল করে সেক্ষেত্রে ছাত্রদের পারফরমেন্সের উপর নির্ভর করবে যে তারা কোন রাজনৈতিক দর্শনে চলতেছে, আদৌ তাদের কোনো রাজনৈতিক দর্শন রয়েছে কিনা, তাদের আপনার ম্যানিফেস্টো কি হবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কোথায় কি হবে, এগুলো তারা যদি না করে। কারণ আমরা দেখছি অধুনা গত লাস্ট কয়েক বছরে অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে, এদের আসলে রাজনৈতিক ম্যানিফেস্টো কি, এদের ফিলোসফি কি, আমরা কেউ কিছু জানি না এবং জনগণও জানে এদেরকে না। অনেকে কিংস পার্টি বলে, যে সরকার নিজের সুবিধার জন্য তৈরি করে। আমি দেখেছি অনেকে লিটারেচার বানাইতেও জানে না, এরা রাজনৈতিক বিরাট বিরাট নেতা হয়ে গেছে এবং জীবনে কোনো লিটারেচার পড়ছে বলে আমি সন্দেহ করি। তো এই সমস্ত জায়গায় যদি না আসে, রাজনৈতিক দল তো সহজ বিষয় না। তো সেক্ষেত্রে সংঘবদ্ধ এবং দীর্ঘদিনের প্র্যাকটিস সমৃদ্ধ বিএনপির অবশ্যই একটি পজিটিভ সাইড আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। তবে নির্বাচনটা অনুষ্ঠান করতে যে সমস্ত বাহ্যিক পরিবেশের দরকার আছে, বা সরকারের আন্তরিকতা নিয়ে আমার কোনো মানে বক্তব্য নাই। কারণ সরকার তো কেউ দাঁড়াবেই না আমি বলেছি। সেক্ষেত্রেও সরকার নির্বাচন দিবেই। কিন্তু রাষ্ট্রকে নির্বাচন হওয়ার মতো পরিবেশ তৈরি যদি রাষ্ট্র করতে না পারে,
যে সমস্ত এলিমেন্ট রাষ্ট্রের মধ্যে এখনো রয়েছে হাসিনার, সেই এলিমেন্ট গুলাকে যদি এলিমিনেট করা না যায়, তাহলে বিএনপি জিতবে। ধরেন বিএনপি জিতবেই, সেক্ষেত্রে ওই জিনিসটা বিভিন্নভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে, বিএনপি জয়লাভকেও প্রশ্নবিদ্ধ করবে, কারণ এটা করাই দিবে তারাই, এমন ভাবে করাই দিবে। মিস্টার শেখ মহিউদ্দিন, আপনার বক্তব্যটি খুবই স্পষ্ট যে সত্যিকার অর্থে যে ফ্যাসিস্টের যে করাল থাওয়া এখনো রয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে, এগুলোকে ঝঞ্ঝাল মুক্ত করে যদি একটি ইলেকশন দেওয়া যায়, সেই ইলেকশনের পরবর্তী সরকারের একটি স্টেবিলিটি দাঁড়াবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিতে পারবে। জি মিস্টার মহিউদ্দিন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রভাত সিডনির দর্শক শ্রোতা এবং সুপ্রভাত সিডনির পক্ষ থেকে আপনার প্রতি আবারও রইল কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে আমাদের আয়োজন। আমরা চেষ্টা করব আগামী বৃহস্পতিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় বিকাল 4টায় আরো একজন অতিথিকে নিয়ে সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলার জন্য। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.cui@gmail.com। আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনিকে আপনারা ফলো করতে পারেন। আমাদের টুইটার পেজও রয়েছে সুপ্রভাত সিডনি নামে। এবং যে কোনো তথ্য বা যে কোনো কোশ্চেনের জন্য আমাদেরকে অবশ্যই ফেসবুকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত আজকের আয়োজন। আবার দেখা হবে একই সময়। আসসালামু আলাইকুম। জি ভাইজান।